প্রিয় দর্শক, আমরা আজ আসছি সাতক্ষীরার জেলার কালীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ধলবাড়িয়া ইউনিয়নের ডেমরাইল নামক গ্রামে। যে গ্রামটিতে এসেছি বা যে স্থানটি আসছি সেটি হলো নবরত্ন মন্দির। এই নবরত্ন মন্দির সম্পর্কে আপনাদেরকে আজকেই জানাবো যে এর মন্দিরের যে একটা ঐতিহাসিক যে স্থাপনা, যা সগৌরবে তার ধ্বংসাবশেষের অস্তিত্বটুকু আজ আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা আজ আসছি এই নবরত্ন মন্দির সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাতে। আপনারা জানেন, তৎকালীন সময় 1582 সালে রাজা প্রতাপাদিত্য কর্তৃক এই মন্দিরটির সন্ধান বা সংস্কার শুরু করা হয়। আপনারা জানেন, নবরত্ন মন্দিরের 9টি চূড়াবেষ্টিত মন্দির ছিল। মন্দিরটির আরও দীর্ঘ পরিসরে এখানে জায়গা ছিল, কিন্তু কালের গহীনে তার অস্তিত্বটুকু আজ এই জানান দিচ্ছে যে সেই নবরত্ন মন্দির, তার অস্তিত্ব, তার সেই সময়ের কার্যের যে যে কার্যাবলীর তার সাক্ষী আজও এখানে আমাদের সামনে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন, নবরত্ন মন্দিরের বিশেষত্ব হলো যে 9টি চূড়া বিশিষ্ট একটা মন্দির ছিল। এখানে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক পূজা অর্চনা, আরতি, ভোগ নিবেদন সহ সকল পূজার বা দেবীর সকল কার্যক্রম এখানেই চলতো। আপনারা জানেন যে এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে একটা গোপনীয় যে একটা গূঢ় রহস্য। আপনারা জানেন যে তৎকালীন সময়ে মহাপ্রতাপশালী 12 ভূঁইয়ার যে অন্যতম রাজা প্রতাপাদিত্য, তিনি এই অত্র অঞ্চলের সুরক্ষার জন্য, শাসনকার্য পরিচালনার জন্য তিনি এই নবরত্ন মন্দিরে তিনি এসে সভা করতেন। সেটাকে বলা হয় নবরত্ন মন্দিরের সভা। এই নবরত্ন মন্দিরে তিনি, আপনারা জানেন, ঈশ্বরীপুর ধোমঘাট, যেটা শ্যামনগরের ধোমঘাটে যার রাজধানী, সেই ধোমঘাটের রাজধানী, সেখান থেকে তিনি, আপনারা আগে জানতেন যে নদী বিস্তৃত এলাকা, এখনও আমাদের নদী বিস্তৃত এলাকা রয়েছে, কিন্তু এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ঘের আর ঘের, মানুষের বিভিন্ন ঘের। কিন্তু সে সময়কার এই অঞ্চলটা ছিল বিল বিস্তৃত, এবং এখানকার যে নদীপথ ছিল, যে নদীপথে রাজা প্রতাপাদিত্য আদি যমুনার যে নদীর নৌ রুটে তিনি নৌযোগে পানসি বা বজরাই করে তিনি এই নবরত্ন মন্দিরে আসতেন। এবং এই নবরত্ন মন্দিরে তিনি যশোরেশ্বরী কালীমাতা মন্দিরে, দেবীর 51 পীঠের অন্যতম মা যশোরেশ্বরী যিনি অধিষ্ঠিত আছেন স্বয়ং, সেই মাকে তিনি পূজা দিয়েই এই নবরত্ন মন্দিরে তিনি এই অত্র বাংলা, বিহার, উড়িষ্যার শাসনকার্য পরিচালনার জন্য তিনি এখানে সভা করতেন গোপনীয়ভাবে। যে সভায় তিনি তার গোপনীয় যে এই অঞ্চলে 9 জন ব্যক্তি ছিল, এই 9 জন ব্যক্তি যারা এই মানুষের এই প্রজাদের ভিতরে তিনি বিস্তৃত লাভ করে 9 জন মানুষই এই নবরত্ন, তাদের এক একজনের এক একটা গুণ বা তাদের কার্যাবলী ছিল 9 জনের। এই 9 জন মানুষ বিভিন্নভাবে রাজাকে দিক নির্দেশনামূলক তার যে এই শাসনকার্য পরিচালনার জন্য বিভিন্ন সিদ্ধান্ত তিনি এই 9 জন মানুষ থেকেই তিনি নিতেন। এই 9 জন মানুষের, আপনারা যদি বলেন যে এই 9 জন ব্যক্তির যে বিস্তৃতিটা কেমন ছিল, সেটা গোপনীয় থাকলেও এই 9 জন মানুষের ভাগ ছিল। আপনি জানেন যে তৎকালীন সময়ে রাজা 16 আনা সমাজ বলে সমাজ প্রথা তিনি চালু করেছিলেন, যেটা কিনা দেখছেন যে যমুনা নদী, যেটা এখন খাল, ছোট্ট খালে পরিণত হয়েছে, যে যমুনা নদীতে আগে বড় বড় জাহাজ, স্টিমার, বড় বড় নৌযান চলাচল করতো, বাণিজ্যিক রুট হিসেবে ছিল, যেটা আজ কালের সাক্ষী হিসেবে সেখানে আপনারা জানেন যে যমুনা নদীর অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। সেই যমুনা নদীর নৌ রুটে করে তিনি এখানে এসে সভা করতেন, নবরত্ন সভা। এবং এই সভার প্রধান বৈশিষ্ট্য ছিল যে 9 জন মানুষে তার সবার মাধ্যমে সিদ্ধান্ত তিনি নিতেন। আপনারা জানেন যে তিনি যমুনা নদীর পূর্ব পাড়ে, যেটা কিনা ওখান থেকে পূর্ব শিবসা বা নদী পর্যন্ত, যেটার 16 আনা সমাজ বিস্তৃত ছিল, এবং যমুনা নদীর পশ্চিম পাড়ে, এখান থেকে আপনারা জানেন যে বিভিন্ন স্টেট বা বিভিন্ন জমিদারি স্টেটের মাধ্যমে তিনি এই শাসনকার্য পরিচালনা করতেন। সেখানে তাদের মাধ্যমে বিভিন্ন বিশেষ ব্যক্তি বা বিশেষ বংশীয় মর্যাদার মানুষদের তিনি সমাজপ্রথার শাসনকার্য পরিচালনার জন্য তিনি সমাজের মালেক, কর্তা বা বিভিন্ন যাচাইকারক ঘর হিসেবে তিনি তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদের মাধ্যমে এই সমাজপ্রথা চালাতেন। এবং সেই সময়কার রাজার সমাজের যে কার্যাবলী তিনি এই নবরত্ন মন্দিরে
তিনি সিদ্ধান্ত নিয়ে এখানে যে একটা বলতে পারেন যে এখন আমাদের বর্তমান যুগে যেমন প্রধানমন্ত্রীর যে একটা মন্ত্রিপরিষদ বৈঠক হয় অথবা জেলা প্রশাসক মহোদয় তিনি ইউনো বা এসিল্যান্ডদের নিয়ে যে মিটিং করেন, ঠিক তেমনই রাজা এইখানে এই নবরত্ন মন্দির থেকে তিনি নবরত্ন সভা মাধ্যমে তিনি তার শাসনকার্য পরিচালনা করতেন। এবং এই মন্দিরের মায়ের যে মন্দিরটা আপনারা দেখছেন যে ইটের যে ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত এর ধ্বংসাবশেষ থেকেই গেছে। এখানে এই নবরত্ন মন্দিরে রাজা প্রতাপাদিত্য তিনি পূজা অর্চনা দিতেন এবং মা তার মনস্কামনা পূর্ণ করে এই অঞ্চলের প্রজাদের সুখ দুঃখের বিভিন্ন দিক নির্দেশক হিসেবে এই মন্দিরটি কালের সাক্ষী হিসেবে আজও এখানে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমানে মন্দিরটির এই জায়গাটা আপনারা দেখছেন যে 5 শতক কি 10 শতক এরকম হতে পারে, জায়গাটা এখনও পর্যন্ত তার অস্তিত্ব রয়েছে, কিন্তু মূল যে জায়গাটা রয়েছে সেটা উল্টো এখানকার একজন দেবেন মণ্ডল বলে যিনি আছেন তার জায়গার এই জমির ওপরে এই মন্দিরটা এখন দাঁড়িয়ে আছে। তা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে আসতে গেলে কোনো রাস্তা নেই, তার মানে ঘেরে রাস্তা দিয়ে আমরা যে দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা এখানে এই মন্দিরটিতে পরিদর্শনে এসেছি। এর অদূরেই ভারতের হিঙ্গলগঞ্জ এবং সেটা বেশি দূরে নাই, এখান থেকে কিছু দূর গেলেই ভারতীয় সীমান্তবর্তী। তৎকালীন সময়ে এই যে এখন বলতে গেলে এখানে ভারতীয় অখণ্ডের এই মন্দিরটি মানে প্রতিষ্ঠা ছিল। কালের ইতিহাসের বিভিন্ন কারণে এখানকার পাকিস্তান ভূখণ্ড সৃষ্টি হয়েছিল, তারপরে সেখান থেকে 25 বছর পাকিস্তানি শাসন করার পরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হওয়ার পরে এখন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ভূখণ্ড বা রাষ্ট্রে আমরা এখন বসবাস করছি। এই জায়গাটির নবরত্ন মন্দিরের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় লিপিবদ্ধ থাকলেও এর আধুনিকায়ন বা এটাকে সংরক্ষণ বা এটাকে যুগোপযোগী মানুষের কাছে এই তথ্যটা জানার কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, এটা ভগ্না অবস্থায় আছে। তো আমরা এই ভগ্নাবশেষের আজ আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরলাম যে এটার গুরুত্ব কতটুকু বহন করে, যেটা আপনারা দেখছেন যে এই যে পোড়ামাটির ফলক, যে নিপুণ মনের মাধুরী দিয়ে এই স্থাপত্য শৈলী আজও পর্যন্ত এখানে মানে বহমান সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যে আমার অস্তিত্বটুকু আজও শেষ হয়নি। বা এইটা এখান থেকেই এই অঞ্চলের বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন রকম শাসনকার্য পরিচালনার জন্য এই মন্দিরটির এখানকার যে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন যে এখানে মন্দিরের ভিতরে সুউচ্চ এই একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা গা ছমছমে অবস্থা, যে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। এখানে মায়ের কৃপা লাভ বা এখানকার যে মানুষের আশীর্বাদ আজও মানে আছে, আমাদের মাথায় আশীর্বাদ থাকবে আমরা প্রত্যাশা করি। তো আমরা এই মন্দিরের যে সংরক্ষণ বা এইটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে নির্দেশন হিসেবে যাতে তালিকাভুক্ত হয়, আপনারা জানেন যে এইটা যাতে সরকার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাতে এই মন্দিরটি সংরক্ষণ বা এটাকে স্মৃতি হিসেবে রাখার যে আধুনিকায়ন যুগোপযোগী যে সিদ্ধান্তগুলো যাতে নিতে পারে, তার মানে বিশেষ আবেদন রাখছি। সেই সাথে সাথে আমরা এখানকার যে স্থাপত্য যাতে এর যে স্মৃতিটুকু যাতে জাদুঘর হিসেবে বা বিভিন্ন মানে নির্মাণ হিসেবে যাতে রাখা যায়, তার জন্য আমরা সরকার এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা বা দাতা গোষ্ঠী সকলের কাছে আমরা বিশেষ আবেদন রাখছি। আর কালীগঞ্জ ডেমরাইল যে নবরত্ন মন্দির থেকে মধুসূদন মণ্ডল সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।